ক্লাসে আমি মোটামুটি পড়াইছিলাম তাই না? কি পর্যন্ত পড়াইছিলাম? টাইম ইফেক্ট পর্যন্ত পড়াইছিলাম। একটু ওভারভিউ করি, সেই জিনিসগুলো একটু জানা দরকার। তার আগে যেটা জানা দরকার সেটা আমরা অলরেডি এই জিনিস সম্পর্কে জানি। সেটা কি বলেন তো? এলাস্টিসিটি, তাই না? এলাস্টিসিটি মানে কি আমরা অলরেডি জানি। স্থিতিস্থাপকতা, না? যে কোনো একটা বস্তুকে টেনে যদি ছেড়ে দাও, যদি পূর্ব অবস্থায় ফিরে আসে তাকে বলা হয় এলাস্টিসিটি। আর একটা জিনিস এখান থেকে শিখছিলাম সেটা হচ্ছে এলাস্টিক লিমিট, তাই না? কি শিখছিলাম? এলাস্টিক লিমিট, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন তুমি ফোর্স প্রয়োগ করবা, এই ফোর্সটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত হবে। তারপর বস্তুটা কি হবে? ছিঁড়ে যাবে, না? ছিঁড়ে যাওয়াকে সেটাকে বলা হয় এলাস্টিক লিমিট বলা হয়। আর একটা জিনিস শিখছিলাম এখান থেকে ব্রেকিং লোড সম্পর্কে শিখছিলাম, তাই না? যে ইয়াতে গিয়ে ছিঁড়ে, অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হয়, এই ফোর্স প্রয়োগ করার ফলে ফোর্স অথবা টেনশন প্রয়োগ করার ফলে কি হয়ে যাবে? স্পেসিমেনটা ছিঁড়ে যাবে। বারবার বলা হচ্ছে যে স্পেসিমেন, স্পেসিমেন মানে হচ্ছে বস্তু, হ্যাঁ? বস্তুটা কি হবে? ছিঁড়ে যাবে। তার আগে পূর্ব শর্ত যেটা ছিল সেটা হচ্ছে এর উপর কি দিতে হবে? চাপ দিতে হবে অথবা প্রেসার দিতে হবে, তাই না? তার আগে দুইটা টার্ম সম্পর্কে জানা দরকার, সেই দুটো টার্ম একটু জেনে নিই। সেটা হচ্ছে স্টেজ আর হচ্ছে স্ট্রেন। খুবই গুরুত্বপূর্ণ দুটো টার্ম। এই দুটো টার্ম সম্পর্কে জানলে আমরা স্ট্রেন কার্ভ আমরা শিখতে পারবো, ঠিক আছে? স্ট্রেস মানে কি টেনশন, এই স্ট্রেস মানে পীড়ন, আর আচ্ছা স্যার, এর মানে কি পীড়ন? তার মানে স্ট্রেসে থাকে, টেনশনে থাকে, পীড়ন মিলা যদি আচ্ছা, এই অলরেডি আমরা যে হুকস ল সম্পর্কে বলছিলাম, না? হুকস ল পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যখন আমি তোমার ফোর্স প্রয়োগ করতেছি, তাই না? তখন কি হয় বলতো? বল প্রয়োগ করতেছে, জায়গার পরিবর্তন হয়। এটাকে আমি বলছিলাম ডিসপ্লেসমেন্টের কথা বলছিলাম। বলছিলাম ডিসপ্লেসমেন্ট, মনে আছে? তো ওই এফএস কি জানি এটা, অর্থাৎ এ থেকে বি এ যায়। হ্যাঁ, আমি এরকম একটা উদাহরণ দিয়েছিলাম। দেখো, এখানে এ ছিল, এখানে বি ছিল, তাই না? তো ইনিশিয়াল অবস্থা তোমার অবস্থা ছিল 0। তোমরা যখন ফোর্স প্রয়োগ করতেছো তখন কি স্থানটা পরিবর্তন হয়ে গিয়েছিল, তাই না? এই দুটোর পরিবর্তন হয়ে গেল মনে করো ডিএল, তাই না? আমি যখন ওয়ার্ক ফ্যাক্টর বা ওয়ার্ক রাপচার করেছিলাম তখন এরকম ছিল। ইনিশিয়াল অবস্থা তোমার পয়েন্ট ছিল 0। তুমি যখন ব্রেক করলা তখন কি ছিল? ফোর্স ইনটু ডিএল, অর্থাৎ কতটুকু এনার্জি প্রয়োজন ছিল একটা বস্তু ভাঙতে, কতটুকু এনার্জি প্রয়োজন সেটাকে কি বলা ছিল? ওয়ার্ক অফ রাপচার, তাই না? আর সেখান থেকে ওয়ার্ক ফ্যাক্টরটা কি ছিল? ওয়ার্ক রাপচার ডিভাইডেড বাই ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন। অর্থাৎ কোন একটা বস্তুর উপর যখন তুমি ফোর্স প্রয়োগ করবা, ফোর্স প্রয়োগ করার ফলে বস্তুটা কি কোন একটা বস্তু এক্সটেনশনও হতে পারে। এটা উদাহরণ হিসেবে কি বলছিলাম? লোহার কথা, তাই না? লোহাকে যখন তুমি পিটাও তখন কি হয়? লোহা কি এক্সটেনশন হয়, সেটাকে বলছে ব্রেকিং এক্সটেনশন। অর্থাৎ যখন কোনো স্পেসিমেনের উপরে ফোর্স প্রয়োগ করা হয় তখন কি হয়? স্পেসিমেনটা বাড়ে, যদি বেড়ে যায় সেটাকে বলা হয় ব্রেকিং এক্সটেনশন। এই কথাগুলো অলরেডি বলা হয়েছে, সবার মনে আছে আশা করি, তাই না? এখন আসেন আমরা যে গুরুত্বপূর্ণ দুটো টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্ট্রেস আর স্ট্রেইন। এই দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ? এখন আসেন স্ট্রেসটা কি সেটা সম্পর্কে একটু জানি। কারণ ধারণা আছে স্ট্রেসটা আসলে কি? বলতে পারেন, চেষ্টা করতে পারেন। স্ট্রেসটা হলো অসহ্য পীড়ন। স্ট্রেস তো পীড়ন আর স্ট্রেন তো বিকৃতি। মানে পীড়ন হচ্ছে ফোর্স প্রয়োগ করার ফলে বস্তুটার উপরে যে ক্রিয়া করতেছে, আর বিকৃতি হচ্ছে ফলাফল। এটা একটু লিখে রাখেন, হ্যাঁ? স্ট্রেসকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা দ্বারা। সিগমা ইকুয়াল টু F বাই A। এটা হচ্ছে ফোর্স, এদিকে আয়াতিয়া, এটা হচ্ছে এরিয়া। এদিকে এরিয়া কি বর্গ? এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া বলা হয়। ক্রস সেকশনাল এরিয়া বলা হয়, হ্যাঁ? ফোর্স পার ইউনিট এরিয়া দ্যাট অ্যাক্ট অ্যাজ এ ম্যাটেরিয়াল। অর্থাৎ যদি আমি এভাবে বলি যে একক আয়তনে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়। কি বলা হয়? স্ট্রেস বলা হয়। মানে কোন একটা বস্তুর উপর স্ট্রেস মানে কি? আমরা এই স্ট্রেস বলতে কি বুঝি বলেন তো? আমরা এই স্ট্রেস বলতে কিন্তু ওই স্ট্রেস বুঝি না যে আমরা মানসিক চাপে আছি সেই স্ট্রেস। সেই স্ট্রেস কিন্তু না, ব্যাপারটা এমনই পীড়ন। হ্যাঁ, এটা চাপে থাকা, প্রেসারে থাকা। অর্থাৎ কোন একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হয় তখন ফোর্স প্রয়োগ করলে কি হবে? ওই বস্তুটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে, স্বাভাবিক। সেই জিনিসটা কথা বলা আছে যে সিগমা ইকুয়াল টু F বাই A। এখন Fটা কি, সিগমাটা কি, Aটা কি লিখে রাখি, হ্যাঁ? তাহলে কি বলা হলো? একক আয়তনে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়, ঠিক আছে? লেখেন whereas সবগুলো একটু লিখে রাখি, হ্যাঁ? ওকে। Sigma is stress. Sigma is stress. Whereas সবগুলো একটু লিখে রাখি, হ্যাঁ? Whereas sigma is stress. Sigma is stress. Whereas sigma is stress. Sigma is stress. Whereas sigma is stress. 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 Sigma is stress.
স্টেজ কে দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয় সিগমা দ্বারা সিগমা দিয়ে is measured by নিউটন মিটার স্কয়ার অথবা প্যাসকেল চাপ আমরা কি বাংলা চাপ শুনছিলাম চাপ এর মেইন হচ্ছে চাপ মেইনলি কি চাপ চাপের একক হচ্ছে প্যাসকেল বাংলা পড়েছিলাম চাপের একক প্যাসকেল তার আমি স্ট্রেস কি কাকে বলছি স্ট্রেসকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা সিগমা ইকুয়াল টু F/A অর্থাৎ একক আয়তনে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে কি বলা হয় স্ট্রেস বলা হয় whereas সিগমা is stress is measured by নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল F টা কি একটু লিখে রাখেন F is the applied force নিউটন মিটার স্কয়ার না নিউটন পার মিটার স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার পার হবে তো কারণ এটা নিচে না নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে F মানে m এর উপর একটা টান দিয়ে ইনভার্স মানে এটা একই কথা এই force is F force is applied which is measured বলে একক কি বলে একক নিউটন নিউটন বাই নিউটন অর্থাৎ এর মান হচ্ছে ফোর্স সেটাকে মেজার করা হয় নিউটন দ্বারা অলরেডি নিউটন সম্পর্কে ধারণা আছে না নিউটনের কয়টা সূত্র বলেন তো তিনটা নিউটনের তৃতীয় সূত্রটা কি আমরা জানি তাই না তৃতীয় সূত্রটা কি বিপরীত প্রতিক্রিয়া তৃতীয়টা প্রতিক্রিয়া প্রত্যেক বস্তুর একটি ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে জানো এই ইনফরমেশনটা কি সঠিক মনে হয় না জি স্যার বিপরীত কারণ স্যার আপনি যত বেটিং মনে বুঝবেন হচ্ছে কিছু না আসলে কিছু না আরো বলতে আমার কাছে ব্যাটিং মনে হয় কেন বলো তো ধরো আমি তোমারে মারতে পারবো তুমি কি আমাকে মারতে পারবে ওইটা তো লেগে স্যার, আত্মিক এই আত্মিক টাইপের জিনিস যাই হোক মজা করলাম যাই হোক এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া থেকে সেটাকে বলা হয় নিউটনের এখন আসলে এ কি এ হচ্ছে এটা লিখে ফেলো এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ঠিক আছে এই হলো ক্রস সেকশনাল এরিয়া হ্যাঁ আর এটাকে মেজার করা হয় কি দ্বারা মিটার স্কয়ার এটা সবসময় বর্গ ক্ষেত্রে সময় তো এটা করি না হ্যাঁ বর্গ বড় ভিতরে তো দিই ক্ষেত্র ক্লিয়ার এমটা কি বড় হাতের উপর না ছোট হাতের স্যার সমস্যা না ছোট হাতে বড় হাতের যদি এম হতো তাহলে কি এটা মাত্রা হয়ে যেত না মাছ ভর এম হচ্ছে মাছ এম হলো বড় হাতের তো মাছ হয়ে যায় ঠিক আছে জি স্যার হয়ে গেছে জি স্যার ক্লিয়ার পারা যাবে স্টেজ সম্পর্কে যদি কখনো ডিটেইলস দেখতে বলা হয় পারা যাবে এই যে এতটুকু তো এটা লিখে পুরোটা লিখে দিতে হবে হোয়ার সিগমা হচ্ছে স্টেজ এম মানে হচ্ছে ফোর্স এ মানে হচ্ছে টাইম ওই যে টাইম ক্রস সেকশনাল এরিয়া পর্যন্ত হ্যাঁ স্যার एग्जाम এক্সাম কি আমাদের মিড এক্সাম কবে মিড হচ্ছে জুনের 10 তারিখ মিড স্যার বার্ষিকই তো রেজিস্ট্রেশন তো করলাম না এত তাড়াতাড়ি স্যার অফিস বন্ধ থাকে কেন সব সময় আজকে যায় বন্ধ করেছে স্যার আজকে খোলা আছে বিকাশে থাকবেন স্যার বিকাশ আমি মানে টাকা খরচ দিতে হয় বেশি তারপর দেখেন স্টেইন কি কোথায় বলবো কি করব ব্যাংকে দিয়ে স্টেইন শুরু করার ধারণা আছে কবে তাই দেখেন stain is the deformation of a material from stage অর্থাৎ যদি কোন একটা বস্তুর উপর স্ট্রেস প্রয়োগ করা হয় তখন কি হবে স্টেইন করবে অর্থাৎ কোন একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হয় বস্তুর কি হবে ডিফর্মেশন হবে অর্থাৎ স্থানচ্যুতি হয়ে যাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অবস্থানে পরিবর্তন হবে সেটাকে বলা হয় হচ্ছে স্টেইন কি বলা হয় স্টেইন বলা স্টেইন কি বলা স্টেইন কে স্যার অর্থটা কি স্যার আরেকবার বলেন বিকৃতি হয়ে যায় অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন হয়ে যায় যেমন লোহাকে তুমি যদি ফোর্স প্রয়োগ করো কি হয়ে যাবে স্যার দাবটি হয়ে যাবে দাবটি হয়ে যাবে মানে বিকৃতি হয়ে যাবে এটাকে বলা হচ্ছে স্টেইন ঠিক আছে অর্থাৎ স্টেজ আর স্টেইনের মধ্যে কি সম্পর্ক আছে কিনা আছে স্টেজ এবং স্টেইনের মধ্যে এটাও পরীক্ষায় আসতে পারে স্ট্রেস না করলে তো স্টেন হইব না মনে হয় নাকি হোয়াট ইজ দ্য রিলেশন এটা সমানুপাতিক এটা বুঝতে হলে এটা ব্যাখ্যা করতে হবে হোয়াট ইজ দ্য স্টেন রিলেশন দরকার নাই স্ট্রেস আমরা করতে হইব আমরা জানি What is the relation between stage and stain discuss in details
in details by Hooke's law. By Hooke's law. Hooke's law টা হচ্ছে স্টেজ আর আচ্ছা Hooke's law টা হচ্ছে এরকম Hooke's law হচ্ছে পীড়ন ভাগ বিকৃতি সমান ধ্রুব। ক্লিয়ার? যখন একটা বস্তুর উপর যত স্টেজ প্রয়োগ করো তত বিকৃতি ঘটবে। ঠিক আছে? পীড়ন এবং বিকৃতি সবসময় সমানুপাতিক হিসেবে কাজ করে। তাহলে কি what is the relation between stage and strain discussed in details by Hooke's law? তাহলে Hooke's law মানে কি? স্টেজ সমানুপাতিক স্ট্রেন। তখন বলতে হবে যে কোনো একটা বস্তুর উপর যদি 20 নিউটন বল প্রয়োগ করা হয় বস্তুর 20 মিটার সরণ করবে। অর্থাৎ যে পরিমাণে তুমি ফোর্স প্রয়োগ করো সেই পরিমাণ সেই বস্তুর বিকৃতি করবে। এটাই বোঝায়। এটা দ্বারা এটা কি করবা? ডিটেইলস ব্যাখ্যা করবা। ক্লিয়ার? এখন আসলে স্ট্রেন যেটা বললাম, স্ট্রেন ইজ দ্য ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল ফ্রম স্টেজ, হ্যাঁ? এটাকে প্রকাশ করা এপসাইলন দ্বারা। কি দ্বারা? dl by l। দেখি এপসিলন যে এপসাইলন এপসাইলন তাহলে কি স্ট্রেনকে প্রকাশ করা হয় কি দ্বারা? এপসাইলন dl by l। l মানে হচ্ছে এই বড় এটা মানে হচ্ছে ইনিশিয়াল লেন্থ। কি লেন্থ? ইনিশিয়াল লেন্থ। সেটা কি স্ট্রেনকে প্রকাশ করা হয় না? স্টেইন হ্যাঁ, স্ট্রেনকে প্রকাশ করা হয়। স্যার ওখানে স্ট্রেস লেখা কোথায়? ওই যে এপসিলন। হ্যাঁ, এই যে সংজ্ঞাটা এটা স্ট্রেন ইজ দ্য ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল ফ্রম স্টেজ। অর্থাৎ স্টেজ থেকে স্ট্রেন আসছে। মানে ফোর্স প্রয়োগ করলে তো স্ট্রেন হবে। তুমি বল না প্রয়োগ করলে কি ডিফরমেশন হবে? না, ডিফরমেশন হবে না। এজন্যই বলছে স্ট্রেন ইজ দ্য ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল ফ্রম স্টেজ। মানে স্টেজ থেকে স্ট্রেন আসছে। এখন আসো স্ট্রেনটাকে প্রকাশ করা হয় কি? এপসাইলন দ্বারা। এপসাইলন ইকুয়াল টু dl বাই l। এই বড় এটা মনে হচ্ছে ইনিশিয়াল লেন্থ। বড় এটা মনে হচ্ছে ইনিশিয়াল লেন্থ। ইনিশিয়াল লেন্থের উপর যখন তুমি স্ট্রেস দাও তখন যে ডিফরমেশনটা হয় সেটা হচ্ছে dl। ইনিশিয়াল মানে কি প্রাথমিক যেটা? হ্যাঁ, প্রাথমিক অবস্থায় যে ফোর্সটা প্রয়োগ করছো। এটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ। আর যখন তুমি ফাইনাল না ছোট এটা হচ্ছে যতটুকু বিকৃতি হয়েছে এটা হচ্ছে ফোর্স প্রয়োগ করার কতটুকু বিকৃতি হলো, ডিফরমেশন। একটু আগে আমরা দেখলাম না ওয়ার্ক অফ রাপচারের সম্পূর্ণ লেন্থ থেকে ওয়ার্ক অফ রাপচার এরকম পড়াইছিলাম যে ব্রেক l মাইনাস 2 পরে m ইনটু dl। একটু আগে পড়ালাম না? এই dlটা হচ্ছে ডিফরমেশন। মানে ফোর্স প্রয়োগ করার পর কতটুকু ডিফরমেশন সেই স্ট্রেস আর স্ট্রেন। ক্লিয়ার? স্যার ক্লাস 10 শেষ। এখন পারা যাবে স্ট্রেন। 5 মিনিট ঠিক আছে। দিয়ে না পরীক্ষা না। স্যার 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস পড়ায় সেটা হচ্ছে স্যার আমাদের পরীক্ষা মঙ্গলবারে না নিয়ে কোনো ক্লাসের দিন নিয়ে স্যার। হ্যাঁ, মঙ্গলবার তো লেকচার। এলাস্টিক রিকভারি। আরেকটা জিনিস পড়ি, এলাস্টিক রিকভারি। এটা পরে আমরা শেষ করব। পুনরায় ফিরে আসা এমন কিছু? এলাস্টিক রিকভারি। এলাস্টিক রিকভারি পর্যন্ত তোমাদের স্মৃতি পরীক্ষা হবে। ঠিক আছে? যদিও আরো কিছু ওভারভিউ করলাম একটু করে যতটুকু করা যায়। এখন আসো এলাস্টিক রিকভারি। এলাস্টিক রিকভারি কি জিনিস? এলাস্টিক রিকভারি সেটা বলছিলাম। কি একজন বলতে পারো এলাস্টিক রিকভারি কি? ফিরে ফিরে আসা এমন জি কিছু? স্যার কতটুকু কি এলাস্টিক রিকভারি কি বলো তো? কতটুকু রিকভার করতে পারে আর কি যে কোনো জিনিস পুনরায় কি 100% ফিরে আসছে নাকি পুনরায় 90% ফিরে আসছে এরকম কিছু? অর্থাৎ এলাস্টিক রিকভারি বলতে কতটুকু তোমার কি করে ব্যাক করে আসে। মুদ্রা দিলাম এটা যে আগের অবস্থায় কি পুরোটাই ফিরে আসছে নাকি একটু? দেখো এলাস্টিক রিকভারি বলা আছে, দেখো the power of recovery from immediate extension is called as elastic recovery। অর্থাৎ কোন একটা বস্তু প্রথমে যে অবস্থায় ছিল যখন আমি কি করলাম টানে লম্বা করলাম পূর্ব অবস্থায় ফিরে আসছে কিনা সেই জিনিসটাকে বলা হয় elastic recovery বলে। কতটুকু ফিরে আসছে সেটাকে কি বলা হয়? elastic recovery বলা হয়। ঠিক আছে? এই হলো মোটামুটি ক্লাস। হ্যাঁ, elastic recovery বলতে আজকে ক্লাসে কোনো কোশ্চেন থাকলে বলবো। স্যার আমার এক জায়গায় একটা কোশ্চেন আছিল। হ্যাঁ, বলো। ওগুলোতে কোথাকার এটা ভুলে গেছি যে হ্যাঁ, বলতে পারেন। যদি ওই ওয়ার্ড ফ্যাক্টরিতে বলেছিল যে যদি হুকস ল মানে তাহলে ওইগুলো যে হাফ ইনটু মানবে সবসময়। এটা হচ্ছে এরকম ছিল হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন। ব্রেকিং যদি হুকস ল মানে সেই ক্ষেত্রে ওখানে শর্ত দেওয়া আছে দেখলাম মনে হলো। এটা মানবে তাহলে কি স্যার 0.5 হবে? হ্যাঁ, আর হুকস ল যদি না মানে মানবে মানতে বাধ্য। না মানে ভাড়াই না মানতে বাধ্য। এটা হোক্স লটা অবশ্যই মানবে। ঠিক আছে?
এটা হবে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক ফ্যাক্টর আর হচ্ছে ওয়ার্ক অফ রাফটারের মধ্যে সম্পর্ক হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন। কারণ আমি অলরেডি জানি ওয়ার্ক ফ্যাক্টর যখন বের করছিলাম তখন কি করছিলাম বলেন তো? ওয়ার্ক ফ্যাক্টর যখন করছিলাম তখন কি ছিল? ওয়ার্ক অফ রাফটার ছিল তাই না? ওয়ার্ক অফ রাফটার ছিল আর হচ্ছে ডিভাইডেড বাই কি ছিল? ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন তাই না? ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন। তো এখান থেকে আমি কি বের করতে চাই? কি বের করতে চাই? ওয়ার্ক অফ রাফটার বের করতে চাই না? তাহলে ওয়ার্ক অফ রাফটার বের করলে এটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে তাই না? হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন। ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ওয়ার্ক অফ রাফটার এন্ড ওয়ার্ক ফ্যাক্টর। বলা বলছিলাম এটা একটা মেথড থাকতে পারে। ধরো আমি বলে দিলাম যে তোমার কোন একটা বস্তুর উপর লোড হচ্ছে কত 20 নিউটন, ঠিক আছে? কত বললাম? লোড দেওয়ার ফলে বস্তুটা হচ্ছে এক্সটেনশন হলো কতটুকু? 40 মিটার। কত হলো? 40 মিটার। তাহলে এর ওয়ার্ক রাফটারটা কত? অথবা ওয়ার্ক ফ্যাক্টর কত? এটা মান বসা দিলেই তো বের হয়ে হ্যাঁ, যাবে। এটা কিন্তু অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। তখন বলবাদের স্যার অঙ্ক করায় না, বাট এভাবে ম্যাথটা থাকবে, ঠিক আছে? পারা যাবে? অর্থাৎ ব্রেকিং লোডটা দেওয়া থাকবে, ব্রেকিং এক্সটেনশন দেওয়া থাকতে পারে, এবং ওয়ার্ক অফ ফ্যাক্টর আর ওয়ার্ক অফ রাফটার যে সম্পর্ক আছে সেখান থেকে যেটা চাইবে সেটা বের করে কিন্তু তোমাদের করতে হবে সূত্র দিয়ে, হ্যাঁ? ইনশাআল্লাহ। পরীক্ষার জন্য পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? এই ভিডিও আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাসে